গুপ্তধনের লোভে তারা জাগিয়ে তোলে ৩,০০০ বছরের এক বন্দি অভিশাপ। আর তারপর পুরো মিশর জুড়ে শুরু হয়ে যায় এক অমানবিক তাণ্ডব। কারণ এই অভিশাপকে জাগানোর মানে ছিল নিশ্চিত মৃত্যু। তবুও লোভে অন্ধ কিছু মানুষ ঢুকে পড়ে সেই মৃত্যুপুরীতে। বন্ধুরা, আজকের গল্পে আমরা জানব একটি অভিশাপের জন্ম আর তার ভয়ঙ্কর পরিণামের কাহিনী। অভিশাপটার শুরু আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে। তখন মিশরে রাজত্ব করত এক শক্তিশালী বাদশা, আর তার দরবারে ছিল একজন ভয়ঙ্কর প্রতিভাবান কবিরাজ ইমহোটেপ। সে শুধু একজন চিকিৎসকই ছিল না, কালো জাদুর মাধ্যমে মৃতকেও জীবিত করার ক্ষমতা ছিল তার। আর সেখানেই শুরু হয় সবচেয়ে বড় পাপ। রাজপ্রাসাদে ছিল আনাক্সুনামুন, এক রহস্যময় সুন্দরী, যাকে স্পর্শ করার অধিকার ছিল শুধু বাদশার। কিন্তু গোপনে ইমহোটেপ আর সে জড়িয়ে পড়ে নিষিদ্ধ সম্পর্কে। একদিন তারা লুকিয়েছিল একটি গোপন কক্ষে। হঠাৎই বাদশাহ ফিরে আসে। ইমহোটেপ মুহূর্তেই লুকিয়ে পড়ে, কিন্তু বাদশাহ আনাক্সোনার শরীরে বিকৃত চিহ্ন দেখেই সব বুঝে যায়। আর ঠিক তখনই ঘটনাটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে ইমহোটেপ। সে রাজার তলোয়ার তুলে নেয় আর ১ সেকেন্ডের মধ্যেই আনাক্সোনা প্রথম আঘাতটা করে। তারপর দুজনে মিলে নির্মমভাবে হত্যা করে বাদশাকে। কিন্তু এই ভুলটাই তাদের শেষের শুরু ছিল, কারণ প্রাসাদ জুড়ে ছড়িয়ে পড়ে চিৎকার, আর মুহূর্তে ছুটে আসে সৈন্যরা। বিপদের আঁচ করতে পেরে ইমহোটেপ পালিয়ে যায়, আর আনাক্সোনা বুঝে যায় তার আর বাঁচার কোনোই পথ নেই। তাই সে নিজের হাতেই নিজের জীবনটা শেষ করে ফেলে। এখন রাত নামতেই ইমহোটেপ আবার ফিরে আসে। সে মৃতদেহ নিয়ে পালিয়ে যায় মরুভূমির এক নিষিদ্ধ স্থানে। হামুনাপাত্রা একটা শহর, যেখানে লুকিয়ে আছে অগণিত ধন সম্পদ আর তার থেকেও ভয়ঙ্কর অন্ধকার শক্তি। সেখানে সে খুঁজে পায় কালো জাদুর বই। মন্ত্র পড়া শুরু হতেই চারপাশের বাতাস বদলে যায়, আর ধীরে ধীরে অন্ধকার থেকে উঠে আসে এক আত্মা, যেটা প্রবেশ করতে শুরু করে মৃতদেহে। সবকিছু যেন ঠিকঠাকই চলছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে হাজির হয় সৈন্যরা, আর ১ সেকেন্ডে সবকিছু থেমে যায়। অসমাপ্ত আত্মা ভয় পেয়ে আবার অন্ধকারে মিলিয়ে যায়। ইমহোটেপের অনুসারীদের নির্মমভাবে হত্যা করা হয়, আর ইমহোটেপের জন্য রাখা হয় তার থেকেও ভয়ঙ্কর এক পরিণতি। তাকে জীবন্ত অবস্থায় মমি বানানো হয়। ভাবতে পারছো, একজন মানুষ জীবিত, আর ধীরে ধীরে তাকে কফিনে বন্দি করা হচ্ছে। তারপর তার শরীরের উপর ছেড়ে দেওয়া হয় জীবন্ত স্কারাব পোকা, যেগুলো ধীরে ধীরে তার মাংস খেতে শুরু করে। সে ছটফট করে, চিৎকার করে, কিন্তু মৃত্যু যেন তাকে নিতে চায় না। কারণ এটা ছিল শুধু শাস্তি না, এটা ছিল একটা অভিশাপ। শেষে তাকে কফিনে বন্দি করে মাটির নিচে কবর দেওয়া হয়। কিন্তু সত্যটা হলো, এখানেই তার শেষ হয়নি। এখান থেকেই শুরু হয়েছিল তার অপেক্ষা। সময় এগিয়ে যায়, আর ১৯২৩ সালে আবার সেই অভিশপ্ত শহরের নাম শোনা যেতে শুরু করে। হামুনাপাত্রা এখন শুধু একটা শহর না, একটা মৃত্যু ফাঁদ। অনেকেই যায়, কিন্তু কেউ ফিরে আসে না। তবুও লোভ থামে না। এই লোভে আসে ইভলিন আর তার ভাই জোনাথন। জোনাথন খুঁজে পায় একটি রহস্যময় চাবি, যার ভেতরে ছিল হামুনাপাত্রার মানচিত্র। কিন্তু একটা ছোট্ট ভুল সবকিছুই বদলে দেয়। মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা পুড়ে যায়। মানে গন্তব্য সামনে, কিন্তু পথ অজানা। তবুও তারা থামে না, বরং খুঁজে বের করে রিক ও কর্নেলকে, একজন মানুষ যে আগেই ওই জায়গা থেকে বেঁচে ফিরেছিল। সে রাজি হয় একটা শর্তে, ধন সম্পদ ভাগ করতে হবে। চুক্তি হয়, আর যাত্রা শুরু হয় অভিশপ্ত শহরের দিকে। কিন্তু তারা একা ছিল না, আরেকটি দলও একই লক্ষ্য নিয়ে রওনা দেয়। আর তাদের মধ্যে ছিল বিশ্বাসঘাতক বেনি, যে একসময় ওকর্নেলের সহযোদ্ধা ছিল। জাহাজে উঠতেই অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করে। ডেকে দেখা যায় ভেজা পায়ের ছাপ, যেন কেউ সমুদ্র থেকে উঠে এসেছে। এদিকে হঠাৎই এক ছায়া আক্রমণ করে ইভলিনকে, গলা চেপে ধরে, আর তার নজর সরাসরি মানচিত্রের দিকে। ঠিক তখনই ওকর্নেল হাজির। এক মুহূর্তও দেরি না করে সে গুলি চালায়। ইভলিনও পাল্টা আঘাত করে, আর কোনো মতে তারা বেঁচে যায়। কিন্তু বিপদ এখানেই শেষ না। হঠাৎ পুরো জাহাজে আগুন লেগে যায়। চারিদিকে বিশৃঙ্খলা, চিৎকার আর মৃত্যু ভয়। শেষ পর্যন্ত সবাইকে লাফ দিতে হয় সমুদ্রে। অনেক কষ্টে বেঁচে গিয়ে তারা পৌঁছে যায় মরুভূমিতে। আর সূর্য উঠতেই দেখা যায় হামুনাপাত্রা, মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা মৃত শহর। কিন্তু ভেতরে লুকিয়ে আছে জীবন্ত
দুঃস্বপ্ন। ইভলিন ভেতরে ঢুকেই খুঁজে পায় সমাধির পথ। আয়না ব্যবহার করে সূর্যের আলো প্রতিফলিত করে, খুলে ফেলে গোপন দরজা। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু তারা বুঝতে পারেনি তারা ঠিক কোথায় পা দিতে যাচ্ছে। কারণ এই শহর শুধুই ধন সম্পদের না, এটা ছিল একটা জাগ্রত কবর। লোভ সবচেয়ে আগে স্বীকার করে ওয়ার্ডেনকে। দল থেকে আলাদা হয়ে সে একাই ঢুকে পড়ে অন্ধকার সুড়ঙ্গে। সামনে হঠাৎই ঝলমলে নীল পাথর। সে ভাবে এটাই তার ভাগ্য বদলে দেবে। ছুরি বের করে একের পর এক তুলতে শুরু করে, কিন্তু সে জানতো না এগুলো হীরা না। একটা পাথর পড়তেই হঠাৎ সেটা নড়ে ওঠে, আর পরের মুহূর্তেই সেটা রূপ নেয় একটা জীবন্ত পোকায়। পোকাটা সরাসরি ঢুকে যায় তার জুতোর ভেতরে। প্রথমে সে কিছুই বুঝতে পারে না, তারপর হঠাৎই তীব্র ব্যথায় সে কাপড় ছিঁড়তে থাকে আর চিৎকার করতে থাকে। আর তখনই দেখে পোকাটা ধীরে ধীরে তার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার বুক ভেদ করে বেরিয়ে আসে। সে ছটফট করতে করতে আছড়ে পড়ে, আর সেখানেই তার শেষ। এদিকে আমেরিকান দল খুঁজে পায় একটি কফিন, কিন্তু সাহস না থাকায় তারা শ্রমিকদের সামনে ঠেলে দেয়। একটা বর্ষা ছড়ে, আর সাথে সাথে সক্রিয় হয় ফাঁদ। ভয়ঙ্কর অ্যাসিড ছিটকে বেরিয়ে আসে আর মুহূর্তেই সবাইকে গলিয়ে দেয়। এদিকে একটা ছোট্ট ভুল আবার সবকিছু বদলে দেয়। জোনাথনের একটা গল্ফ শট, আর কফিনটা সোজা এসে পড়ে মাটিতে। ইভলিন থমকে যায়। সে বুঝে ফেলে এটা কোনো সাধারণ কবর না, এটা এমন কারো যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সে চাবিটা ঢোকায়, ঘোরায়, আর কফিনটা খুলে যায়। ভেতরে 3000 বছরের এক পুরনো মমি। তবুও দেহটা অক্ষত, যেন সে এখনো বেঁচে আছে। আর ঢাকনার ভেতরে গভীর আঁচড়ের দাগ, যা প্রমাণ করে সে জীবন্ত অবস্থাতেই এই অন্ধকারে বন্দী ছিল। এদিকে অন্যরা খুঁজে পায় একটা সিন্দুক, ভেতরে কালো জাদুর বই। সতর্কবাণী স্পষ্ট ছিল যে প্রথমে মন্ত্র পড়বে সে জাগিয়ে তুলবে মৃত্যু। কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। তারা বইটা তুলে নেয়। রাত নামতেই ইভলিন চুপি চুপি ঢুকে পড়ে আর বইটা খুলে ফেলে। না জেনেই সে পড়ে ফেলে প্রথম মন্ত্র। আর ঠিক তখনই একটা বিকট চিৎকার। আকাশ কালো হয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই পঙ্গপালের ঝাঁক আক্রমণ করে। চারিদিকে বিশৃঙ্খলা, যে থামে সে আর বাঁচতে পারে না। এই বিশৃঙ্খলার মাঝেই একজন পড়ে যায়। চশমাটা ছিটকে দূরে চলে যায়, আর বেনি একবারও পেছনে না তাকিয়ে সে চশমাটা ভেঙে দিয়ে পালিয়ে যায়। লোকটা যখন উঠে দাঁড়ায়, তার পাশ দিয়ে চলে যায় একটা ছায়া। সে পেছনে ফিরে তাকায়, আর তার চিৎকারে কেঁপে ওঠে চারপাশ। অন্যদিকে মাটি কাঁপতে শুরু করে, আর মাটির নিচ থেকে হাজার হাজার স্কারাব পোকা বেরিয়ে আসে। ওকনেল আর তার দল দৌড়াতে শুরু করে, কিন্তু তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ইভলিন ভুল করে ঢুকে পড়ে এক গোপন কক্ষে, আর সেখানে সে যা দেখে তার রক্ত হিম হয়ে যায়। একটা বিকৃত দেহ, সেটার চোখ আর জিহ্বা নেই। সবকিছু অন্য কোথাও ব্যবহার করা হয়েছে। আর তার সামনে ধীরে ধীরে দাঁড়িয়ে আছে ইমহোটেপ। কিন্তু অবাক করা বিষয়, সে আক্রমণ করে না, বরং ধীরে ধীরে একটাই নাম উচ্চারণ করে, আনাক্সুনামুন। ঠিক তখনই ওকনেল হাজির। সে গুলি চালায় আর কোনো মতে ইভলিনকে নিয়ে পালায়। কিন্তু তাদের থামায় একদল রহস্যময় মানুষ। তারা সতর্ক করে বলে, পৃথিবীতে এমন কোনো মানব অস্ত্র নেই যা ওকে থামাতে পারবে। এদিকে বেনি একা পড়ে যায়, আর তার সামনে ইমহোটেপ। সে বাঁচার জন্য সবকিছু চেষ্টা করে, কিন্তু কিছুই এবার তার কাজে আসে না। ঠিক যখন সে মরতে যাচ্ছিল, হঠাৎই ইমহোটেপ থেমে যায়, কারণ সে বুঝে যায় এই মানুষটা তার কাজে লাগবে। তাই সে তাকে কিছু স্বর্ণের মোহর দিয়ে নিজের গোলাম বানিয়ে রাখে। এরপর শুরু হয় শিকার। এক এক করে যারা কলস নিয়েছিল তাদের খুঁজে বের করে ইমহোটেপ, আর তাদের রক্ত শোষণ করতেই সে ফিরে পেতে থাকে তার শক্তি। কেবল প্রথম শিকারটা সম্পূর্ণ হতেই আকাশ থেকে আগুন পড়তে শুরু করে, আর পুরো শহর জ্বলে ওঠে। ওকনেল পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইমহোটেপ প্রায় সম্পূর্ণ জেগে উঠেছে। সে আক্রমণ করে আর এক আঘাতে ছুঁড়ে ফেলে ওকনেলকে। এবার তার লক্ষ্য ইভলিন। সে ধীরে ধীরে এগিয়ে আসে। ঠিক তখনই একটা বিড়াল দেখা যায়, আর হঠাৎই ইমহোটেপ থেমে যায়। সে ভয়ে পিছিয়ে যায়, আর পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। অল্পের জন্য বেঁচে যায় ইভলিন,
কিন্তু এখন সবাই বুঝে গেছে এটা শুধু শুরু। জাদুঘরে গিয়ে তারা জানতে পারে ইমহোটেপকে থামানোর একটাই উপায়, বুক অফ আমুন-রা, অর্থাৎ স্বর্ণের সেই জাদুকরি বই। কিন্তু তার আগেই সে প্রায় সবাইকেই শেষ করে দেয়। এক এক করে সব শিকার শেষ, আর শেষে সে ফিরে পায় তার পূর্ণ শক্তি। এবার সে আর থামবে না। তার একটাই লক্ষ্য আনাক্সুনামনকে ফিরিয়ে আনা, আর তার জন্য দরকার ইভলিন। এদিকে ওকনেলের দল পুরোপুরি ঘেরাও হয়ে গেছে। চারিদিকে শুধু মৃত্যু, পালানোর কোনোই পথ নেই। ধীরে ধীরে এগিয়ে আসে ইমহোটেপ আর ইভলিনকে দেয় এক শর্ত, আমার সাথে চলো, তাহলে ওরা বাঁচবে। 1 সেকেন্ডের সিদ্ধান্তে ইভলিন রাজি হয়ে যায়। কিন্তু দানবের কথা কি কখনো বিশ্বাস করা যায়? ইভলিনকে হাতে পেয়ে সে আদেশ দেয় সবাইকে হত্যা করতে। চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে তার বশীভূত হওয়া জনতা। ঠিক শেষ মুহূর্তে ওকনেল বুদ্ধি খাটায়। ম্যানহল খুলে সবাইকে নিয়ে ঝাঁপ দেয় নর্দমায়। অল্পের জন্য তারা সবাই বেঁচে যায়, কিন্তু ওদেরকে বাঁচাতে গিয়ে জাদুঘর প্রধান নিজের জীবন উৎসর্গ করে। এখন একটা জিনিস একেবারেই পরিষ্কার, ইমহোটেপ যাচ্ছে হামুনা পাত্রায়, আর ইভলিনকে বাঁচাতে তাদেরকেও সেখানে যেতে হবে যে কোনো মূল্যে। তাই তারা মরুভূমি পাড়ি দিয়ে পৌঁছে যায় গিজা ইয়ারবেসে, আর সেখানে খুঁজে পায় তাদের পুরনো বন্ধু উইনস্টনকে, একজন পাগলাটে পাইলট যে মৃত্যুকেও মজা হিসাবে নেয়। সে 1 সেকেন্ড দেরি না করে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় আকাশপথে শেষ যাত্রা। কিন্তু উড়োজাহাজে জায়গা কম, তাই বাকিরা ডানায় ঝোলে। আর হামুনা পাত্রার কাছে পৌঁছাতেই ইমহোটেপ তাদের টের পায়। সে 2 হাত তোলে আর তার হাতের ইশারায় পুরো মরুভূমি কেঁপে ওঠে। মাটি থেকে উঠে আসে বিশাল বালির দেয়াল, আর সোজা ধেয়ে আসে উড়োজাহাজের দিকে। উইনস্টন গতি বাড়ায় শেষ চেষ্টা, কিন্তু ইমহোটেপ নিজের মুখ খুলে পুরো বিমানটাকে গিলে ফেলতে চায়। কোনো উপায় না দেখে ইভলিন এগিয়ে আসে আর ইমহোটেপকে কিস করে। ফলে এক মুহূর্তেই সব থেমে যায়, জাদু ভেঙে পড়ে আর বালির ঝড় ছড়িয়ে যায়। কিন্তু উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারায় আর আছড়ে পড়ে তপ্ত মরুভূমির বালিতে। ওদের ভাগ্য ভালো ছিল, উড়োজাহাজটা বিস্ফোরিত হয়নি। সবাই বেঁচে যায়, কিন্তু উইনস্টন তপ্ত মরুভূমির বালিতে ডুবে যায়। এদিকে ইমহোটেপ ইভলিনকে নিয়ে ঢুকে পড়ে গুহার ভিতরে, আর মন্ত্র পড়তেই সব মমি আবার জেগে ওঠে। তারা ঝাঁপিয়ে পড়ে ওকনেলের দলের উপর। প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে তারা খুঁজে পায় সোনার বইয়ের সিন্দুক। ওকনেল বোমা ছুঁড়ে পথ পরিষ্কার করে, কিন্তু মমিরা থামে না। অবশেষে জোনাথনের হাতে লেগে যায় বুক অফ আমুন-রা, আর ঠিক তখনই ইমহোটেপ শুরু করে চূড়ান্ত আচার, আনাক্সুনাকে ফিরিয়ে আনার জন্য। ইমহোটেপ মন্ত্র জপতে শুরু করে আর অন্ধকার আত্মা ফিরে আসে। এবার দরকার শুধু ইভলিনের দেহের বলি। ইমহোটেপ ঠিক যখন আঘাতটা করতে যাচ্ছে, ঠিক তখন জোনাথন হাজির হয়, আর তার হাতে বুক অফ আমুন-রা। এটা দেখে ইমহোটেপ তার দিকে ছুটে যায়, কারণ ইমহোটেপ ভালো করেই জানতো কোনোভাবে যদি এই বইয়ের মন্ত্র জপা হয় তাহলে আবার তাকে অন্ধকার কবরে ডুবে যেতে হবে। তাই সে তার দিকে ছুটে যায়, আর এই সুযোগে ওকনেল ইভলিনকে মুক্ত করে। চারিদিকে ভয়ঙ্কর যুদ্ধ শুরু, শুধু মমি, অন্ধকার আর ভয়ঙ্কর বিশৃঙ্খলা, আর মাঝখানে ওকনেল লড়ছে শেষ শক্তি দিয়ে। এদিকে আচারটা অসম্পূর্ণ থাকার কারণে পাগল হয়ে ওঠা আনাক্সুনা ইভলিনকে হত্যা করতে এগিয়ে আসে। সব আশা এখন কেবল জোনাথনের ওপর। সে কষ্ট করে মন্ত্র পড়তে শুরু করে। ইভলিন সাহায্য করে সঠিক শব্দ খুঁজে পেতে, আর মন্ত্র শেষ হতেই অন্তিম পর্যায়ে সব মমি থেমে যায়। এ যেন প্রাণ ফিরে পাওয়ার চরম নিস্তব্ধতা। তারপর জোনাথন বলে, ওকে শেষ করো। মুহূর্তের মধ্যেই মমিরা আনাক্সুনামনকে হত্যা করে। এবার ইমহোটেপ ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই ওকনেল তার হাত কেটে দেয়। এক নিমিষেই যুদ্ধের মোড় ঘুরে যায়। এই সুযোগেই ইভলিন পায় চাবি, আর সে খুলে ফেলে বুক অফ আমুন-রা, আর পড়তে শুরু করে ইমহোটেপকে বন্দি করার সেই বিশেষ মন্ত্রটা। এর মধ্যেই হঠাৎ আকাশ ফেটে যায়, আর পবিত্র আত্মাদের রথ নেমে আসে। এক আঘাতে ইমহোটেপের সব শক্তি কেড়ে নেওয়া হয়। এখন সে শুধু দুর্বল এক শরীর। শেষ চেষ্টা, সে আক্রমণ করে, কিন্তু ওকনেলের তলোয়ার তার শরীর ভেদ করে যায়। ইমহোটেপ পিছিয়ে যায় আর অন্ধকারে ডুবে যায় চিরতরে।
কিন্তু লোভ কখনো শেষ হয় না। বেনি গুপ্তধনের লোভে আবার ফাঁদ চালু করে দেয়। দরজাগুলো বন্ধ হতে শুরু করে। সোনা আর মৃত্যু এই দুটোর মাঝখানে চিরকালের জন্য আটকা পড়ে যায় বেনি। আর ওকনেল, ইভলিন এবং তার ভাই জনাথন কোনোভাবে পালিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। শেষ দৃশ্যে তারা উটের পিঠে চড়ে দূরে চলে যায়, পেছনে ফেলে এক অভিশপ্ত শহর। কিন্তু এখানেই শেষ না, কারণ এই অভিশাপ আবার ফিরে আসবে। তাই যদি পার্ট 2 দেখতে চাও কমেন্ট করো মমি 2। আর এই গল্পটা যদি একটুও টান টান করে রাখে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আগামী গল্পে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।